আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। আজ ৩১শে জুলাই ২০২৬। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন অধ্যায় শেষ, চূড়ান্ত খেলা খেলে দিল ইরান। প্রিয় দর্শক, এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আপনাদের মতামতগুলো ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। একটা নতুন জোট হয়েছে, সেই জোট সম্পর্কে আপনাদের তথ্য দেই যে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইয়েমেনের বিরুদ্ধে, বলা হচ্ছে ইয়েমেনের বিরুদ্ধে, আসলে কিন্তু ইয়েমেনের বিরুদ্ধে না, এটা ইরানের বিরুদ্ধেই। আর এই জোটটা শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের না, এর মধ্যে ইসরায়েলও আছে পরোক্ষভাবে। তো এই জোটটা সৌদি আরব আগ্রহী হয়ে করেছে। এই জোটের সদস্যরা হলো কুয়েত, বাহরাইন, কাতার, তুরস্ক, পাকিস্তান, মিশর, সৌদি সমর্থিত ইয়েমেন, জর্ডান, বাংলাদেশ, নাইজেরিয়া, সুদান, জিবুতি, সোমালিয়া ও যুক্তরাষ্ট্র। এখানে বাংলাদেশ কোন কারণে যুক্ত হয়েছে আমার জানা নাই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা কেন মধ্যপ্রাচ্যের এই ইস্যুর মধ্যে যুক্ত হয়ে গেল? কারণ বাংলাদেশের সঙ্গে তো ভালো সম্পর্ক রয়েছে, ইরানের সম্পর্ক রয়েছে, সৌদি আরবের। আমরা কেন এই ধরনের একটা জোটে যুক্ত হব? তো যাই হোক প্রিয় দর্শক, গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আপনারা সবাই জানেন। সেখানে সৌদি আরব কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এখন ইয়েমেনের হুথি বাহিনী যেহেতু রিয়াদে আক্রমণ করেছে কয়েক দফা, এর পেছনে কারণ আছে, কারণ হুথি বাহিনীকে উস্কানি দিয়েছে সৌদি আরব। তো যাই হোক, এই প্রেক্ষাপটে এই যে 14 দেশের একটি সামরিক জোট, এই জোটের ফলে কিন্তু আরো অগ্নিগর্ভ অবস্থা তৈরি হলো মধ্যপ্রাচ্যে। এখন দেখুন এখানে আজকের যে পর্যালোচনাটি, যে মধ্যপ্রাচ্যে মার্কিন অধ্যায় মূলত শেষ। খোদ পেন্টাগনের তথ্য হচ্ছে যে আগামী 1 মাস যুদ্ধ চালিয়ে যাবার মতো ড্রোন, ক্ষেপণাস্ত্র, ইন্টারসেপ্টর মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নেই। বিপুল সংখ্যক যুদ্ধ বিমান হারিয়েছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে পেন্টাগন, সেটা কিন্তু স্বীকার করছে না। প্রত্যেকটা ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটারও কোনো প্রকৃত তথ্য ওয়াশিংটন থেকে দেয়া হচ্ছে না। একটা ছবি দেখায় আপনাদের, খুব ইন্টারেস্টিং ছবি। এই যে ছবিটি দেখুন, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান, বাহরাইন, ইয়েমেন, সব দেশের রাষ্ট্রপ্রধানরা আছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফটো সেশন করছেন। এটি মূলত আসলে ফটো সেশন নয়, এটি হচ্ছে একটা গোলামির দৃশ্যপট। আমার বুঝে আসে না, বা আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন যে ডোনাল্ড ট্রাম্পের কাছে কি এত মধু আছে যে মধ্যপ্রাচ্যের শক্তিশালী ধনী রাষ্ট্রগুলো মানে পেছনে পেছনে ঘুরছে ওয়াশিংটনের। খুবই অবাক ব্যাপার। এর মূল কারণটা হচ্ছে যেহেতু গণতন্ত্র নেই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে, সুতরাং জনগণ যেন ফুঁসে উঠতে না পারে। প্রথমত জনগণের কাছ থেকে তাদের প্রতি একটা থ্রেট আছে। অন্যদিকে বৈশ্বিকভাবে ইরান এখানে শক্তিশালী হলে তাদের আধিপত্য কমে যায়, তারা যা ইচ্ছে তাই করতে পারবে না। এই দুটো কারণে সবসময়ই মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, জর্ডান, এই রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পদলেহন করে। কিন্তু যদি 2 দশকের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সম্পর্ক আমরা খতিয়ে দেখি, কি পেয়েছে? সৌদি আরব কি পারমাণবিক চুক্তি করতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে? সৌদি আরবকে যেভাবে সামরিকভাবে সক্ষম করে গড়ে তোলার কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা কি করেছে? করেনি। উপরন্তু আমরা কি দেখলাম যে এই 4 মাস ধরে চলা যুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের মার্কিন পদলেহনকারী রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে নিরাপত্তা তো দূরের কথা, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাই তাদের ঘাঁটিকে রক্ষা করতে পারেনি। তো এরকম পরিস্থিতিতে নতুন করে যে আগুন চালিয়ে দিল সৌদি আরব, এর ফল খুব একটা ভালো হবে না। কারণ ইরানকে ধ্বংস করা বা ইরানের প্রক্সি অ্যালাইকে ধ্বংস করা এতটা সহজ নয় যতটা মনে করা হচ্ছে। কিন্তু এর পেছনে একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র কাজ করছে। আপনারা জানেন যে গোটা মধ্যপ্রাচ্যে যদি অস্থিরতা জিইয়ে রাখা যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকার অন্যান্য রাষ্ট্র এবং ইউরোপ এখান থেকে বিপুল সুবিধা নিতে পারে। কিন্তু দেখুন, ইরান এখন স্পষ্টভাবে নিজেদের শক্তির সমীকরণ তৈরি করেছে। আপনারা কদিন আগেও এটা শুনেছেন যে চীন সবসময় বলে আসছে যে না, আমরা রাজনৈতিকভাবে কেবলমাত্র তেহরানকে সমর্থন করি, আমরা সামরিকভাবে সমর্থন করি না। কিন্তু একটা খবর বেরিয়েছে, এটা আপনাদের চোখে পড়ার কথা, যে স্পষ্টভাবেই বেইজিং জানাচ্ছে যে
হয়তো 1 মাসের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এবং সেনাবাহিনী। ফলে কি হবে? এই যুদ্ধ কিন্তু আর ইরানের ভূখণ্ডের মধ্যে থাকছে না। এইসব অল্প মূল্যের ক্ষেপণাস্ত্র, কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বা ইরানের তৈরি যে ক্ষেপণাস্ত্র, সেগুলোর দাম কিন্তু অনেক কম, তুলনামূলক কম। আ ধরেন একটা ব্ল্যাক হক তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্র যে ব্যয় করছে, সেই ব্ল্যাক হকের খরচ দিয়ে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র বানাতে পারছে ইরান। ফলে ওয়াশিংটনের কোনো বিশ্লেষক এটা বলছেন যে মধ্যপ্রাচ্যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা দীর্ঘতম ফাঁদে ফেলার কৌশল আঁটছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবের কথায় বা ইসরায়েলের প্ররোচনায় ক্ষুব্ধ হয়ে এই মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ভয়াবহ সামরিক পর্যবসিত অবস্থা তৈরি হবে, ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক সংকট চলছে, যুদ্ধাস্ত্রের সংকট, সেটা নগ্নভাবে বিশ্বের কাছে প্রকাশিত হবে। তখন তাদের এই যে সমর শক্তি বা বিশ্ব শক্তির তকমা, সেটা একদম মুখোশ খুলে যাওয়ার মতো খসে পড়বে। এরকম বিশ্লেষণও কিন্তু কেউ দিচ্ছেন। ইরান কেন অনড় অবস্থানে আছে? ইরান চীনের সহায়তা পাচ্ছে, রাশিয়ার সহায়তা পাচ্ছে। পাকিস্তানও ইরানের ব্যাপারে কিন্তু নিশ্চুপ থাকছে, কোনো কথা বলছে না। আবার অন্যদিকে তুরস্কের কাছ থেকেও কৌশলগত সহযোগিতা পাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে কিন্তু জটিল একটা সমীকরণ চলছে। যখন সৌদি আরব আক্রান্ত হলো হুথি বাহিনী কর্তৃক, তখন চীন বেশ শক্ত একটা বিবৃতি দিল। কি বলল? যে না, সৌদি আরবের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন হোক, এরকম আমরা কিছু চাই না। এরপরে আমরা কি দেখলাম প্রিয় দর্শক? দেখলাম যে আবার হুথিদেরকে অস্ত্র দিচ্ছে চীন। অবাক ব্যাপার না? চীন ডুয়েল ভূমিকা পালন করছে। মূলত চীন মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য তৈরি করতে চায়। চীনের তো পলিটিক্যাল আধিপত্যের চেয়ে তাদের রাজনৈতিক আ আ যে বিস্তৃতি, এটার চেয়ে তাদের অর্থনৈতিক বিস্তৃতিটা বেশি প্রয়োজন। তাদের অর্থ প্রয়োজন। চীন কিন্তু কেবল ব্যবসা করতে চায়। চীন কিন্তু কারো বিরুদ্ধে ভূখণ্ডগত কূটনৈতিক আগ্রাসন করতে চায় না। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের এটা একটা সুস্পষ্ট তফাৎ। তো দেখুন, এখন ইরান, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলো দীর্ঘমেয়াদে যদি সংঘাত দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে থাকে, তাহলে বিশ্বে দুটো শক্তি মুখোমুখি অবস্থান করে এবং তাদের আধিপত্যের একটা জায়গা তৈরি হয়। একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র গত ৪ মাসের যুদ্ধে একেবারে নাজুক অবস্থা তৈরি করেছে। আমরা যদি বলি জর্ডানে, আমরা যদি বলি কুয়েতে, কাতারে, সংযুক্ত আরব আমিরাতে, বাহরাইনে, ইয়েমেনে, এই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোর অস্তিত্ব এখন নেই বললেই চলে। তাহলে কোথায় থেকে আক্রমণ হচ্ছে? আক্রমণ হচ্ছে, সোজা কথা, একদম এখন যে আক্রমণগুলো হচ্ছে, ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি থেকে হচ্ছে। তারপরে সৌদি আরবের ঘাঁটিগুলো থেকে হচ্ছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে হচ্ছে। তো এর বাইরে আরো যে বিস্তৃতভাবে মধ্যপ্রাচ্যের ১০ থেকে ১৫ টি রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি ছিল, সেগুলোর মধ্যে প্রায় ৯০% অচলই হয়ে গেছে। এখন যে এই সাম্প্রতিক সময়ে হামলা হলো ইরাকে, এটা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে সৌদি আরব। সহযোগিতা বলতে কি? এখানে যুদ্ধ বিমান দিয়ে, এখানে সকল ধরনের কারিগরি সহযোগিতা দিয়ে সহযোগিতা করেছে রিয়াদ। এখানে কেবলমাত্র ক্রীড়ানক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তো দেখুন, এখন দীর্ঘমেয়াদে যে বিষয়টি বলছি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যায়টা পুরোপুরি শেষ হয়ে যাবে হয়তো কয়েক বছরের মধ্যে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিয়ে ১৪ টি রাষ্ট্রের একটা জোট করলো। এগুলো সময়ের সঙ্গে হাওয়ায় মিলিয়ে যাবে। কারণ দিন শেষে আসলে ভিনদেশী পরাশক্তির উপর ভর করে কোন রাষ্ট্রই, কোন গোষ্ঠী বেশিদিন টিকতে পারে না। যেটা ইরাকে আমরা দেখেছি, যেটা সাম্প্রতিক সময়ে সিরিয়াতে আমরা দেখলাম। এর পরেও যদি সৌদি আরবের শিক্ষা না হয়, তাহলে তো আর বলার কিছু থাকবে না। যাই হোক প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কিন্তু খেলাটা খেলে দিচ্ছে ইরান। কারণ ইরান এখন যে পরিকল্পনা সাজিয়েছে, যে রণকৌশল, তাতে ইরানের এতদিন ধরে পৃষ্ঠপোষকতা দেয়া প্রক্সি অ্যালাই গুলো পুনরুজ্জীবিত হচ্ছে। এইসব প্রক্সি অ্যালাইয়ের হাতে যদি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র চলে যায়, তাহলে
আকাশে যতই শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান থাকুক না কেন, ওই ভূখণ্ডে দাঁড়িয়েই এগুলোকে ভূপাতিত করবে। একটার পর একটা ভূপাতিত হয়ে যাবে। ওই কদিন আগে একটা খবর বেরিয়েছিল এক্সিওসে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো মধ্যপ্রাচ্যের আকাশে ঢোকার সঙ্গে সঙ্গেই খেলনা বিমান হয়ে যাচ্ছে। তো ঐরকমই পরিণতি হবে প্রিয় দর্শক। যাই হোক দর্শক, শেষ করছি। আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি ভাবছেন? তবে একটা ঘোষণা দেই, হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। এটা আমার উপন্যাস। উপন্যাসটি পড়ে আনন্দ পাবেন, রোমাঞ্চিত হবেন এবং আগামীর বাংলাদেশটি কেমন হবে, হতে পারে, সেটার একটা ধারণা পাওয়া যাবে। স্ক্রলে দেখানো নাম্বারে, নিচে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারের কথা বলছি। ওখানে ফোন করলে আপনার ঘরে পৌঁছে যাবে হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে উপন্যাস। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। একটু বিজ্ঞাপন দিয়ে দিলাম। মন খারাপ করবেন না। আল্লাহ হাফেজ।